এইটার মধ্যে কিন্তু একটা দামি গিফট আছে, যেটা নাকি আমার 2024-এ রেকর্ড বলতে পারো। মুখে হাসি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা সকাল, তার সাথে রিতার নতুন একটা ব্লগ তোমাদের সামনে নিয়ে চলে আসলো। চা বসিয়েছি, আর শীতটা না যাওয়ার আগে টের পাইয়ে দিচ্ছে যে আমি যাচ্ছি গো। কেননা আজকে কিন্তু খুব ঠান্ডা লাগছে। দেখো এইরকম কানে চাদর জড়িয়ে আমাকে কিন্তু এই শীতে এখনও দেখোনি, আজকেই মনে প্রথম দেখছো। ওইদিকে আমাদের বৌমণি তো নেই, ও গেছে বাপের বাড়ি। তা এবার ওর ঘরে আমার মিঠু রানী বিস্কুটের কৌটো। আসলে মিঠুর বিস্কুটের মধ্যে কতগুলো নোনতা বিস্কুটও ছিল, টপ বিস্কুট ছিল। তা বৌমাকে গতকাল দিয়েছিলাম, তা কৌটোটা ওখানে। আর মিঠু তো ভোরবেলার থেকে চিৎকার শুরু করেছে। চা বসিয়ে আবার চলে আসলাম রাস্তার দিকে। দেখো ওয়েদারটা না, কাঁচটা না তো অতটা ভালো বোঝা যাচ্ছে না। এদিকে মিঠুকে আগে বিস্কুটটা দিয়ে নিলাম। দেখো কেমন ছটফট করছে। আমি বিছানার থেকে ওর চিৎকারের আওয়াজ পাচ্ছি, এত চিৎকার করছে। আর বেশ ঠান্ডা লাগছে, হাওয়া আসছে জানো। কাজগুলো খুলে দিই, নতুন ব্লগ বন্ধুরা শুরু করে দিলাম। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা। আজকে মনে খুব ঠান্ডা পড়বে। আর যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। যে চাটা ছেঁকে নিই গরম। এই তো বাবা, কি চার্জার ওই ঘরে? আচ্ছা নিয়ে আসছি। গতকালই আমাকে বাবু বলেছিল, মা এই রুম থেকে চার্জারটা নিয়ে রেখো। তা আমি ভুলে গেছি, আর ওরও খেয়াল ছিল না, মোবাইলে একদমই চার্জ নেই। ছেলে উঠে গেছে, তা উঠেই না আজকে বলছে, মা আমার খুব খিদে পেয়েছে, টিফিনটা মানে যে করব ও সময় দিচ্ছে না। তা বললাম যে তাহলে কি করবি? বলে কি আমি খাবার নিয়ে আসি, এখন তোমার আর টিফিন করতে হবে না, তুমি এদিকে কাজ সারো। দিয়েছে বাবু, ওর ভেতরে আরেকটা গেঞ্জি পরে নে, গোল গলা গেঞ্জি পরে নে। এনেছিস? কি এনেছিস? এই যে দিচ্ছি বাবা। আর এই যে আমাদের জয়নগরের মোয়া নিয়ে এসেছে, একটা মামুনিদের বাড়ি যাবে, একটা আমাদের বাড়ি। মামুনি তো বাড়ি নেই, আমার শাশুড়ি মা নিয়ে এসেছে। যা বস টেবিলে, আমি দিচ্ছি। টিফিন করতাম, ছেলে আর টাইম দিল না। গতকাল রাত্রে না খেয়ে, আসলে ও আর মামুনি বেরিয়েছিল, বেরিয়ে ওরা খেয়ে দে ও বাড়ি চলে এসছে, ও বাড়ি চলে গেছে। এইবার কি হয়েছে, আর রাত্রে বলতে মা পেট ভর, আমি খাবো না। খেয়েছে সে 9টার সময় রাত্রে। তা এখন বলছে মা আমি আর দাঁড়াতে পারছি না, আমার খিদে পেয়েছে। দু একদিন হয় দেখবে কাজের কোনো দিক খুঁজে পাওয়া যায় না, সেরকম অবস্থা হয়েছে আমার। সব কাজ পড়ে রয়েছে। সকালে উঠেই তো আগে চা খেয়ে নিলাম ঘরটা ঝাড় দিয়ে, কিন্তু কাজকর্ম পড়ে রয়েছে, কি করব না করব। আর এইদিকে এই দেখো ছেলেকে দিয়েছি, ছেলে থালার মধ্যে ওই যে খিদে পেয়েছে বলে দিয়েছি, আর ওই তো খেলো। আর এই জয়নগরের মোয়া, তার থেকে একটা আবার মোয়া খেলো। হ্যাঁ টেস্ট আছে, পরে ওরে গিয়ে দিয়ে আসিস একটাকে। ছেলে টিফিন খেয়ে নিচে গিয়ে আবার আমাদের ওকে পাঠিয়ে দিয়েছে। ও আবার এখন এই যে টিফিন খাচ্ছে। আর আমি বললাম যে ওই দিকের ঘরে বেসিনের কলটা কি অবস্থা, কলটা না আলগা হয়ে রয়েছে। আমি বললাম ওটা একটু নিয়ে বসবে করে, আজকে তো 3-4 দিন হয়ে গেল, নালাটা মিস্ত্রিকে ডাকো। বলে আমিই পারবো। এই জন্য আমি আবার ওটা মনে করিয়ে দিলাম। এই জানলাটার মধ্যে এই ঘর মোছাটা দিলে বেশ সুন্দর শুকিয়ে যায়, জানলাটাতে রোদ আসে। এইবার ঘরগুলো মুছবো।
টাইট দিলে হয়। ও ওইদিকে টাইটটা ইটা খুলে গেছিল, মনে পড়ে গেছিল আসলে। মোবাইলের আলো ধরলে বুঝতে পারবা, মানে মাথাটা। মাঝে মধ্যে আবার কর্তামশাই ডাকছে, কলটাকে বলে চেপে ধরো, টাইট দেবো। অনেকক্ষণ ধরে চেষ্টা করছে, কোনো কায়দা পাচ্ছে না, মানে কলটা যে টাইট দেবে। আবার গিয়ে চেপে ধরছি কল, এই করছি। আর তখন তো দেখলে স্টিকটা নিয়ে এসেছি ঘর মুছবো বলে, না এখনও মুছে উঠতে পারিনি। এই বাসনগুলো সিঙ্কে যে ছিল সেটাই আমার খেয়াল ছিল না। এখন আবার বললাম না, এক এক দিন হয় যে সকালবেলা ঘুম থেকে উঠে কী সুন্দর কাজগুলো সেরে নিই, আবার এক এক দিন এই অবস্থায়। বছরের শেষ দিন, আমারও মনে হয় গা ছেড়ে দিয়েছে। না বেলাটা না একটু হলেও বড় হয়েছে, কেন বলো তো, কাজ করছি আর বুঝতে পারছি যে শীতকালে যেমন কাজ করি তত্তর করে টাইম চলে যায়, কিন্তু 25শে ডিসেম্বর থেকে বেলাটা একটু যে বড় অনুভব করা যায়। আর ছোটোবেলা আর বড়োবেলা টাইম মতো তো আমাদের সব সারতেই হয়। তা এই যে ঘর মুছতে মুছতে কবার যে ডাকলো, এদিকে আসো একটু কলটা ধরো। আবার এদিকে যে আমাকে ডাকছে যেমন, আবার ওরও কিন্তু বেশ কয়েকবার নিচে যেতে হচ্ছে। ছেলে দোকান থেকে ফোন করছে, মানে ছেলেই সব দিতে পারে, কিন্তু দু একটা পার্টস হয়তো মানে বুঝতে পারে না, তখন আবার ডাকে বাবা একটু আসো। বা কোনো কাস্টমার আসলে তারাও আবার ডাকে যে দাদা এদিকে আসো। তা বারবার করে যাচ্ছে, দৌড়াদৌড়ি করে কলটাকে একবার দেখছে, একবার নিচে যাচ্ছে। কলটা নিয়ে মানে অনেকক্ষণ ধরে চেষ্টা করছে, বেকায়দায় তো। তা আবার নিচে গেল। হ্যাঁ যাচ্ছি। শাশুড়ি মনে বাজার থেকে চলে এসছে, জানি না, জিজ্ঞাসা করো। না খাবে না মনে হয়, রাত্রেও পিকনিক আছে বাবুর। এদিকে এক বালতি কাঁচাও ভিজিয়েছি, ওই যখন স্নান করব তখনই কেচে দেবো। ভালো হতো জানো, সকালে যদি কেচে দিতাম এতক্ষণে জলটাও ঝরে যেত, কিন্তু সেটা আর হলো না। আমি তো দেখোই, আমি যখন স্নান করি তখনই আমি কেচে দিই আর তারপরেই মেলে দিই। আর আজকে স্নান করতেও দেরি হচ্ছে, যার জন্য আমার কাচতে সব কিছু করতেই দেরি হয়ে যাচ্ছে। হচ্ছে না, ছেড়ে পাচ্ছে না। ছাদের উপর গাছগুলো ভাবছি একদিন গিয়ে একটু ঠিক করব। একদিন খুব সকালে উঠে ছাদে যাব, বেলাতে গিয়ে করতে পারি না, সময় হয় না। তা সকালবেলা উঠে ছাদে গিয়ে মাটিগুলো ভালো করে খুঁচিয়ে গাছগুলোকে ঠিকঠাক করতে হবে। সব কটা গাছের কি অবস্থা। আর এই চলে এসেছি মামুনির ঘরে। দেখো না, এই আমার মামুনি খুব ফুল পছন্দ করে। পাশের বাড়ি যে আমাকে বম্মা ডাকে, ও সেদিন কতগুলো গোলাপ এনে মামুনিকে দিয়েছে। আর পাশে যে সূর্যমুখী 3তলা ভাড়াটে বোনটা আমাকে দিয়েছে। আর এই যে এইদিকে মামুনির এই বক্স জানলারে মানে স্ল্যাবটা এক বালতি জল ঢেলে দিলাম দুটো জানলার মধ্যেই। তাহলে কি বলো তো, স্ল্যাবগুলো বেশ পরিষ্কার থাকবে, চকচকে হবে, নাহলে আবার সে আগের মতো ধুলো পড়ে যাবে। স্নান করতে ঢুকবো। আজকে আর সোজা হতে পারছি না, ভালো ঠান্ডা পড়েছে। আর এক বালতি কেচেছি। বাবা গো, আজকে ঠান্ডাটা গায়ে লাগছে। তাও গরম জল দিয়ে স্নান করতে ইচ্ছে করে না, ঠান্ডা জল দিলেই যেন শরীরটা ফ্রেশ লাগে। এদিক দিয়ে হাওয়া আসছে, উত্তরের হাওয়া। গিয়েছিলাম কিন্তু ক্যামেরা বন্দি করতে পারিনি, কি বলতো, মানে ভিডিও অন করতে পারিনি। ওই ওপরের ঘরে ওদের ঘরে লোকজন এসেছে, গিয়ে জামা কাপড় মেলেই চলে এসেছে। চলো ভাতটা না, ও লাস্টে বসো। চাল ভিজিয়ে রেখে গেছি, ডাল সেদ্ধ আছে, বের করে।
গতকাল তো ছেলে আমার পাশের রুমেই ঘুমিয়েছে, সেটা তোমরা সকালে দেখলে। এবার রাতের বেলা কি করেছে জানো, ওই যে আমি তো ওদের রিসেপশনে যে মশলা বেশি হয়েছে, মশলাগুলো আমি কিছুটা ড্রামে রেখেছি, আরও বেশি হয়েছে যেগুলো, এ দেখো এক প্যাকেট হলুদ ছিল, সেটাকে কেটে ভরে নিলাম। আর যেই মশলাগুলো আরও বেশি হয়েছে সব আমি কি করেছি, বড় গামলায় করে ওই ঘরে খাটের নিচে রেখেছি। এইবার রাত্রেবেলা ওমা পুরো ঘর থেকে কেন মশলার গন্ধ বেরোচ্ছে, তা বললাম মশলার গন্ধ। তারপর আমি বললাম ও খাটের নিচে তো মশলা আছে। আজকে ওই মনে থাকতে থাকতে ওই গামলাটা ধরে বের করে বারান্দায় রেখে দিয়েছি, কেননা এই দুদিন আর রাখা যাবে না। আবার যখন ওই পাশে শোবে ওই দিকের ঘরে আমি আবার গামলা খাটের নিচে ঢুকিয়ে দেবো। আর তখন গামলাটা সরাতে গিয়েই দেখলাম এক প্যাকেট বড় প্যাকেটের হলুদ ছিল, সেই হলুদটাকেও কেটে এই ভরে নিলাম। তারপর কতগুলো কাজু গুঁড়ো ছিল সেটাও বের করে নিলাম। আর দেখো আমার টমেটো দিয়ে মুসুরি ডালটা হয়ে গেছে। কয়েক পিস শোল মাছ শাশুড়ি মা নিচে রান্না করেছে, আর কয়েক পিস কাঁচা রয়েছে, তা আমাদের ওকে রান্না করে দেব। ছেলের জন্য দেখে কি রান্না করব। আমি তো গতকালও বলেছি তোমাদের শোল মাছ খাই না, তা ওর জন্য একটুখানি করে দেবো। ছেলের এক পিস রুই মাছ আছে, দেখি ওটা নাহলে বের করে ওকে করে দিই। দেখ কাজু গুঁড়ো ঢেলে দিই, ঢেলে দিলে জল আছে। এই যে ভেতরটা না করেছে, মিস্ত্রি ডাকতে হয় না, এই টুকটাক কাজ পারি। দেখো এটা পুরো নড়ে গেছিল, ও পারে শুধু সময়ের জন্য, নাহলে ইলেকট্রিকের কাজ কলের কাজ ওই সবার সঙ্গে। শিলটা বের করে রেখেছি, মশলাটা করে নিচ্ছি। ছেলে আজকে নতুন আলু দুটো সেদ্ধ দেবো, আজকে খাবোই নতুন আলু সেদ্ধ। আর আমার জন্য কিছু করব না। আর এদিকে টমেটো আছে, উচ্ছে আছে, উচ্ছে একটু ভাজবো। ছেলেরও এক পিস মাছ করব, আমাদেরও শোল মাছটা একটু করে দেবো, মায়েদেরও মাছ রয়েছে ব্যাস। আর আমি আজকে নতুন আলু সেদ্ধ দিয়ে খাবো। এই যে কাজু আর কাঁচা লঙ্কা ই করে দিচ্ছি। কি হয়েছে বাবা, কি হয়েছে? আমার বাবু আবার একটু সাদা টাইপের যে কোনো চিকেন বলো মাছ বলো করলে, মানে পোস্ত তারপরে হচ্ছে কাজু নারকেল এইসব দিয়ে করলে না ও পছন্দ করে। তাই এটা তো কাজু আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে করলাম। দেখো কালারটা কিন্তু বেশ সুন্দরই হয়েছে। আর এখন ওই যে শোল মাছ, আমাদের ওর জন্য একটুখানি শোল মাছ করে নিচ্ছি। শোল মাছটা একটু ভেজে নিলাম লাল করে। আর এর মধ্যে কিছু দেবো না সবজি, জানো তো, এর মধ্যে কোনো সবজি দেবো না। জিরে তেজপাতা ফোড়ন দিলাম, এলাচ দারচিনি দিয়ে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে তারপরে হচ্ছে এই যে এরকম মশলাটা কষে গেছে। আর মাছটা একটু গা মাখাই করবো, কারণ গা মাখাটা একটু পছন্দ করবে। শোল মাছ ও আবার একটু গা মাখা একটু পছন্দ করে বেশি। জিরে লঙ্কা সব দিয়েছি, নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নেবো ব্যাস। বাবু স্নান করেই নেবে, স্নান করছে। ছেলের বাবার মাছ আর এদিকে ডাল। আর এখন সেটা কাটবো,
ভাতটা বসিয়ে উচ্ছেটা কাটবো। তারপরে এই ভাত বসালাম, একটু পরে খাবি তো? হ্যাঁ, এবার তুই পিকনিক করবি না? তুই হ্যাঁ আর এখানে কত করে নিচ্ছে? 300? 7 নম্বর। 1 বছরও তো খেয়ে আসতে পারিস না, একবারও না। ছেলে স্নান হয়ে গেছে, এবার ভাতটা হচ্ছে। আর এই যে উচ্ছে কেটে নিয়েছি, তা মামুনিকে মোয়াটা পাঠিয়ে দিলাম, একেবারে সুন্দর ভিজে গেছে। আর এই যে ঝোলটা ফুটে গেছে, আলু দুটো দিয়ে দিয়েছিলাম না। আর এখানে এই যে উচ্ছে ভাজাটা বসাবো। ওইটুকু উচ্ছে আবার ভাজতে হচ্ছে কেন? আজকেও কলাইয়ের শাক শাশুড়ি মা সিম দিয়ে ভাজা করে দিয়েছে, আমি একটুখানি নিয়ে আসলাম। আমাদের ও তো খাবে না, ওর জন্য আবার একটুখানি উচ্ছে ভাজা করি। উচ্ছে ভাজা হতে অনেক সময় লাগে। ডিমটা রেখে দিলাম, লাগবে না কেন বলো তো? এই যে শাশুড়ি মা শাক ভাজা দিয়েছে, আবার এই উচ্ছে ভাজা, আবার এই আলুটা ভাতের থেকে তুলবো। আলুটা যাচ্ছি মিঠু, যাচ্ছি। যাই রে মিঠু, দাদাকে দিয়ে খাবারটা দিয়ে যাচ্ছি। ঝাল হয়েছে মনে না বাবাই? টেস্ট হয়েছে? বুঝেছিস? কাজুর গুঁড়ো ছিল না, সেটা বেটে দিয়েছি। বেশ কদিন ধরে ইচ্ছে করছিল নতুন আলু সেদ্ধ খাবো, আর ভাতটাও গরম। আর আমার জন্য তো কোনো মাছ টাছ আমি করলাম না, ভেবেছিলাম একটা ডিম ভাজা করব। না, এই আলু সেদ্ধ দেখে আর আমার ডিম ভাজাও লাগলো না। আজকে আমার গোপালের থালা একদম পরিষ্কার, দেখো। মাছটার মনের মতো। সকালে তো 1 বালতি কেচেছি, এখন এই যে ছেলে যেই জামা প্যান্টটা পরে দোকানে বসেছিল সেগুলো আবার কেচে দিলাম। আর ছেলে খেয়ে চলে গেছে, এই যে চলে এসছে খাওয়া, এখনও আবার খেতে বসবে। মানে একজন যায় একজন আসে, সকালের টিফিনেও তাই। ছেলে আগে খেলে এ পরে আসে, আবার ও পরে খেলে, মানে এ আগে খেলে ছেলে পরে আসে, এইভাবেই। আর এখন এই দেখো দোকানে ও খেতে বসেছে, আর মাল এসছে, 2জন মাল নিয়ে একেবারে এসছে। এদিকে ছেলেটাও ফোন করছে, তারপরে ও আবার এই যে এখান থেকেই মানে বলছে যে কোনো কিছু, কোনো মালে যদি কোনো মানে ডিফেক্ট থাকে সেগুলো ওর আবার খেয়াল থাকে, সেগুলো আবার ও বলে দেয়। তা গাড়ি নিয়ে এসছে, আর একদম এই গাড়িটা আসে সন্ধ্যাবেলা, বেশিরভাগই সন্ধ্যাবেলা মাল দিয়ে যায়। আজকে একেবারে চলে এসছে দুপুরবেলা, এখন হচ্ছে সন্ধ্যাবেলা। আর আমি সন্ধ্যাবেলা দেখো না কি করব, আমি বললাম সেদিন মামনি এই জায়গাটা ঘষে পরিষ্কার করেছে, আমিও বরঞ্চ এখন এইগুলো একটু ডলা দিই, তাহলে চকচকে থাকবে। ফুলের কড়িটাও পড়ে রয়েছে এইদিকে। তা আমাদের ওকে চা করে দিলাম, ও চা খেয়ে গাড়ি নিয়ে চলে গেল। আর ছেলে দোকানে, ছেলে তো পিকনিক আছে, কখন যায়। কিন্তু আমাদের বাড়ির সামনে সেখানে গাড়ি খোলা হয়েছে, গাড়িটা অনেকটা সময় ধরে কাজ হচ্ছে,
যার জন্য মানে ছেলের ওই দোকানে থাকতেই হচ্ছে, কারণ এটা সেটা মানে বা দোকানের সামনে কাজ হচ্ছে না, এটা সেটা লাগছে আর বারবার করে এসে নিতে চাইছে। আমি বললাম বাবু কখন দোকান বন্ধ করবি? বলে মা গাড়িটা যাক। আর আমাদের ও রেডি হয়ে নিচে গিয়ে দাঁড়িয়ে আছে। তা আমি এদিক থেকে ছেলের সঙ্গে একটু কথা বলতে বলতেই কাজ করছি, কাজও হচ্ছে আর ছেলের সঙ্গে কথাও বলা হচ্ছে। ও একটু রাস্তায় হাঁটছিল, তা ওই দেখো আবার দোকানে মাল নিতে আসছে ছেলে, আবার সাথে করে এই যে কি মাল দিতে আসলো। 8টা বাজতে যায়, আমার বাবু সোনা এই দোকান বন্ধ করে গেল। আজকে ওরও পিকনিক আছে, বন্ধুদের সঙ্গে পিকনিক করবে। বলে দিলাম বাবু সাবধানে, দূরে কোথাও যাস না। বললো না আমার কোথাও যাব না। তাও চিন্তা থাকবে, যত করে না বাড়ি আসবে এক চিন্তা থাকবেই। আর আমি একটা ভিডিও দেখছিলাম, তা ভাবলাম তোমাদের সঙ্গে এই ব্যাপারটা একটু শেয়ার করি। হ্যাঁ কী বলো তো, এই একজন ইউটিউবারই মনে হয়, বেশ নাম করা, তার নামটা আমি নিচ্ছি না, ইউটিউবার বা যাই হোক, সে মানে তার বিয়ে ছিল, তার বিয়েতে সব গিফট দিয়েছে, মানে কি বলবো, মানে সব পুরনো ভাঙা চূড়া এরকম প্যাকিং করে দিয়েছে। দেখো যে যতটা খরচা করে, সে খরচা তোলার জন্য যে গিফট মানে অনেক পেতে হবে, বা সে খরচাটা যে উসুল হয়ে যায় গিফট পেয়ে, সেটা কিন্তু যারা খরচা করে তারা কিন্তু একবারও ভাবে না যে আমার দামি দামি গিফট হবে বা কিছু হবে। একটা গিফট পাবো, সেই গিফটটা যেমনই হোক দেখবে মনটা কিন্তু খুশি হয়ে যায়। তাতে যদি একটা পাতা একটা ফুলও হয় বা যেমনই হোক গিফটটা যে খুশি হয়ে যাওয়া যায়। কিন্তু এমন গিফট মানুষকে দেব যেগুলো নাকি ইউজ করা, পুরনো, ভাঙা, এগুলো কিন্তু মানে মানুষকে দেওয়া মানে ছোট মানসিকতা পরিচয়, তাই না? বেশ ভালো প্যাকিং করে তাদের গিফটটা দিয়ে আমি অনুষ্ঠানে অ্যাটেন্ড হয়ে আমি পোশাক আশাক আর গিফটটা ভালো দিয়েছি, প্যাকিংটা ভালো দিয়েছি, কিন্তু তার মধ্যে যে এইরকম গিফট মানে কি বলবো। তা সেরকম আমার বৌমা গিফট তো অনেক পেয়েছে আমাদের বাড়িতে। তা সেই গিফটের মধ্যে কিছু গিফট আছে যেগুলো নাকি সেদিন যখন গিফট ওপেনিং হয়েছে আমি তোমাদের সামনে আনিনি। আমি বললাম যে ওটা যদি ওই বিষয়টা যদি আনি, লোকে বলবে এ বাবা এরা গিফটের আশা হ্যাংলার মতো অনুষ্ঠান করেছে ছেলে। কিন্তু আজকে যখন ওই ভিডিওটা দেখলাম, যে সে সমস্ত কিছু দেখে বলছে যে এই দেখো ভাঙা চূড়া পুরনো, আমাকে দেওয়ার কি দরকার ছিল, আমি কি চেয়েছি? সেরকমই আমার বৌমা কয়েকটা পেয়েছে, সেগুলো আমার হাতে কাছে নেই। কিন্তু এই গিফটটা দেখো, বাক্সটা দেখো, এইটার মধ্যে কিন্তু একটা দামি গিফট আছে, যেটা নাকি আমার বৌমা রিসেপশনে আমার বৌমাকে হাতে তুলে দিয়েছিল। এর ওপরে খুব সুন্দর প্যাকেট করা। এইবার আমার শাশুড়ির কাছে ও সমস্ত এরকম বাক্স করার জিনিসগুলো ও কি করেছে, ঠাকুমা মানে আমার শাশুড়ির হাতে দিয়েছে, ব্যাগের মধ্যে দিয়েছে। আমি বললাম ছোটোখাটো যে গিফটগুলো পাবে সেগুলো ব্যাগে দিবে, কারণ এখানে সেখানে রাখবে না। ওখানে সব ওর গোল্ড সিলভারের যত মানে যেগুলো পেয়েছে গিফট ওগুলো দিয়েছে, ওগুলো শাশুড়ি মা ব্যাগে রেখেছে। এইবার মানে সেদিন যখন আমাদের ওর ব্যাগ থেকে ওইগুলো বের করা হচ্ছে, বলছে মামনি দেখো এটা বেশ সুন্দর বড় বাক্স, যেটা হয় খুব ওয়েট। আমি বললাম হ্যাঁ রে। সেই প্যাকিংটা খুললাম, অনেকক্ষণ ধরে প্যাকিংটা খোলার পর এরকম একটা বাক্স, তার মধ্যে দেখবে তো গিফটটা দেখা চাই তো। তোমাদের আমি দেখাচ্ছি গিফটটা পুরো, তোমরা ক্যামেরায় বুঝতে পারবে কি না, পুরো রং চটা ইউজ করা। এই দেখো এসটা দেখে বুঝতে পারছো, এসটা দেখে বুঝতে পারছো তো, এস কানের ইয়াররিংগুলোর পেছন দিয়ে পুরো রং চটা এই রকম। আর এই যে এইগুলোর মধ্যে যে পুরো এগুলো বললাম না, তোমরা এইভাবে বুঝতে পারবে, এইগুলো পুরো রং চটা, ঠিক আছে? আর এস মানে চিন্তা করতে পারো, এইটাকে এমন করে প্যাকিং করেছে তোমার দেখলে মনে হবে এটা কোনো গোল্ড জুয়েলারি শপের থেকে এনে দিয়েছে। এটা পুরো ইউজ করা ইয়াররিংটা, পুরো পেছন দিয়ে রং চটা। আরও কিছু পেয়েছে যেগুলো আমার হাতের কাছে নেই, ও কোথায় রেখেছে। এই বাক্সটা তো বেশি মানে বুঝেছে সবাই যে এটার মধ্যে কিছু আছে। বাটি সেট, কাচের বাটি সেট, বাক্সটা পুরো কাল চিটে, সেটাকে এইটুকু একটা বাক্স প্যাকিং এত সুন্দর করে করেছে, প্যাকিং দেখলে মনটা ছুঁয়ে যাবে। তাই তাদের উদ্দেশ্যে বলছি, যারা এই কাজগুলো করছো, 2024 তো মানে বিদায় নিচ্ছে, যা করেছো আর করো না। নেক্সট যে কোনো অনুষ্ঠানে যদি যাও, পারবে না
দেবে না, কিন্তু কাউকে এইরকম গিফট দিও না, বুঝেছো তো? প্রত্যেকটা যাকেই যে গিফটটা দেবে যাতে সে ব্যবহার করতে পারে, বা যাই হোক ছোট্ট দাও, কিন্তু এরকম ইউজ করা বা সুন্দর প্যাকিং করে মানুষকে ধোকা দেওয়া এগুলো কিন্তু একদমই ভালো না। তা যাক বন্ধুরা, তোমরা কিন্তু কেউ কিছু খারাপ ভেবো না। আমি সেদিনই যখন গিফট ওপেনিংয়ে আমাদের হাতের কাছে এসেছিলো অনেকগুলো গিফট, সেগুলো আমি তোমাদের শেয়ার করিনি, কিন্তু আজকে যখন ওই ব্লগটা দেখলাম ভাবলাম যে না, কিছু কিছু মানুষ, আর এই গিফটটা যে দিয়েছে ভাগ্যচক্রে, সে কিন্তু আমার ক্যামেরায় ধরা পড়েছে। তাই তার উদ্দেশ্যে আমি আর মুখ খুলতে চাই না, সে আমার ক্যামেরায় ধরা পড়েছে। কারণ আমি প্রথম থেকে যে ভিডিও করছি, পরে এক সময় আমি ভিডিওটা লাস্টের দিকে করা বন্ধ করেছি। হ্যাঁ, আমার বৌমাকে যখন গিফটটা হাতে দিয়েছে আমার ক্যামেরায় ধরা পড়েছে। তার নামটা আমি আমার পরিবারের কারোর কাছেও বলিনি, একমাত্র আমার হাজব্যান্ডকে বলেছি। আমার ছেলে, বৌমা, এমনকি আমি পরিবারের কাউকে বলিনি, আমার হাজব্যান্ডকে বলেছি। দুটো মানুষ আমরা চিনে নিলাম তাকে, ঠিক আছে? নেক্সট বার কিন্তু আমি তাকে বলবো, আমার বাড়িতে যদি আর কোনো অনুষ্ঠান হয় আমি তাকে বলবো। দেখা যাক সে পরিবর্তন হয় কি না। ঠিক আছে বন্ধুরা, এই ব্যাপারটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর 2024-এ রেকর্ড বলতে পারো, 365 দিন না 366 দিন ছিল, আর 366 দিনই আমি, কারণ 2024 মানে হচ্ছে লিপ ইয়ার ছিল, 366 দিনই আমি 366 দিন 3.5 প্রত্যেক দিন ভিডিও দিয়ে গেছি, একদিনও অ্যাবসেন্ট করিনি। তাহলে রেকর্ড না? আমার তো খুব ভালো লাগছে। আশা রাখছি 2025-এও তোমাদের প্রত্যেক দিন ভিডিও দেবো, 3.5 দেবো, মিস করব না। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে নতুন বছরে। হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স তোমাদের আজকে 31 তারিখে বলে দিচ্ছি, কারণ কালকে যখন আমার ভিডিওটা পাবে তখন হ্যাপি নিউ ইয়ার হয়ে যাবে। রাখছি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর নতুন বছরের সবার জন্য শুভকামনা রইল। টাটা।